বাংলাদেশের সব ঠিকঠাক আছে। টপ নিউজ পেপার্স অফ দ্য কান্ট্রি। এইটাকে আপনার জাস্টিফাইড লাগে? মামলা আইনি প্রক্রিয়া। আপনি জামাতকে কেন পছন্দ করেন? কুযুক্তি বলবো আমি। আওয়ামী লীগ এবং জামাত সম্পূর্ণ একমত। কি করা উচিত ছিল? মুখ যখন বলতেছে তখন তো পাত্রের কথা শুনে লাভ নেই। তারা তো বলে যে তারা অনেক কিছু করেছে। সে একটা ক্রিমিনাল সংগঠন ছিল। গুণগত পরিবর্তনটা আসলে কি এসেছে? আমরা সবকিছু খুব পার্সোনালাইজ করে ফেলি। ওরা কি কখনো ক্ষমা চেয়েছে? মন খুলে সবাই গালাগালি করতে পারে। শেখ হাসিনার বদলে কে? আমরা একটা নৌকার মধ্যে আছি, ওইটা এখনো কোনো তীরে লাগে নাই আর কি। বাসের মধ্যে একটা মেয়ে খুব চিৎকার করছিল। এটা অত্যন্ত দুর্বল একটা সরকার। তাসনিম ভাই কেমন আছেন? খুবই ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো। আমি অনেকগুলো ওপেনিং ঠিক করছিলাম যে আপনি আসলে আপনার প্রথম প্রশ্নটা কী করব, কিন্তু আমি একটু মত বদলেছি। আপনি যখন অফিসে ঢুকছেন আপনার সাথে 3 জন মানুষ ছিল, এরা কারা? ওরা আমার ক্লোজ প্রোটেকশন অফিসার্স। আপনার পার্সোনাল? পার্সোনাল মানে অর্গানাইজেশন থেকে দেওয়া। সরকার? না, সরকার না, আমার অর্গানাইজেশন, নেত্র নিউজ থেকে। নেত্র নিউজ থেকে? হ্যাঁ। মানে আপনার এটা দরকার কেন? দরকার যাতে, কারণ আমার অর্গানাইজেশনাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট হলো যে আমার উপর থ্রেট আছে, সেই জন্য। ওকে, এগুলো নিয়ে আরও আলাপ করব। আমি এইবার একটা ওপেনিং দিয়ে আসি। আমার সঙ্গে আছেন তাসনিম খলিল। তিনি নেত্র নিউজ নামে খুবই বিখ্যাত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত একটা পত্রিকার এডিটর ইন চিফ। তাকে সাংবাদিকতার কারণে দেশ ছাড়তে হয়েছিল 2007 সালে। বিদেশে বসে তিনি সাংবাদিকতা করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি দেশে ফিরে এসেছেন এবং দেশে এখন সাংবাদিকতা করছেন, নেত্র নিউজের অফিস নিয়েছেন। তাসনিম ভাই, শুরু তো করেই দিয়েছি। আপনি যে দেশে ফিরে এসেছেন, এটা কি মানে এটা কি কোনো কৌশল নাকি মানে পরিস্থিতি পরিবেশ একদম আপনি মনে করেছেন অনুকূল এই জন্যই? পরিস্থিতি পরিবেশ অনুকূল আমাদের সাংবাদিকতার জন্য, এবং আমার যেটা মনে হয়েছে যে এখন দেশে থেকেই আমাকে নেত্র নিউজের যে অপারেশনটা এখানে আছে সেটা লিড করতে হবে। এই জন্যই আমি মানে 50-50 আর কি, 50% সুইডেন, 50% বাংলাদেশ, এইভাবে থাকতেছি। তার মানে কি বাংলাদেশের সব ঠিকঠাক আছে? না, বাংলাদেশে সব ঠিকঠাক নাই, আমাদের জন্য সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত। মানে শুধু নেত্র নিউজের জন্য? সেটাও বলা যায়, হ্যাঁ। শুধু নেত্র নিউজের জন্য এখন খুবই সুসময়, এটা আমি বলতে পারি। সার্বিক মিডিয়া? সেটা তো আপনারা ভালো বলতে পারবেন। আমি যেটা শুনি অতটা ভালো না, আর দেখি যেটা, মানে মাত্র কয়েকদিন আগে দুইটা পত্রিকা অফিস, একেবারে টপ নিউজ পেপার্স অফ দ্য কান্ট্রি, পুড়ায় দেওয়া হলো। তো অবশ্যই বলতে হবে যে ভালো না। শোনেন কি সেটা একটু শুনি মানুষ বলে যে তারা ভয়ে আছে, মবের ভয়, কার ভয়ে সেটাও অনেক সময় বুঝতে পারে না, বলতে পারে না। আর আরেকটা তো হলো গিয়ে যে দীর্ঘ অনেকগুলো বছর এক ধরনের সেন্সরশিপের মধ্যে দিয়ে সাংবাদিকতা করতে হয়েছে এই দেশে। তো ওই যে একটা মাসল মেমোরি আছে, কখন কি বলবো, বলা যাবে কি না যাবে, হ্যাঁ। তো এই ভয়গুলো তো রয়ে গেছে, এখন ওইগুলো সবাই কাটিয়ে উঠতে পারেনি। মবের কথা বলছেন, এটা কি নিউ নর্মাল এখন এই মুহূর্তে? হ্যাঁ। একটু মব নিয়ে আরেকটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে। যখন এই আলোচনা করছি, এই রেকর্ডিংটা আমরা যখন করছি, একটা কাগজ নিয়ে এসেছিলাম, সেখানে ঢাকায় একটা আন্দোলন হয়েছে। তার আগে বলি ঘটনাটা এরকম যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে মাহাদি হাসান নামে এক ব্যক্তি থানার এসআইকে বলেছেন যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে বলেছেন, বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালাই দিয়েছিলাম। তার এই কথাটাকে কি আপনি এগ্রি করেন যে তার কথাটা ঠিক আছে? না, তার এই কথাটা ঠিক নাই। কারণ সে গণ অভ্যুত্থানের সময় কী করছে সেটাকে উদাহরণ দিয়ে বা সেটাকে ব্যবহার করে সে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের একজন কর্মকর্তাকে এইভাবে হুমকি দিতে পারে না। এই কারণে ঠিক নেই। তারপর তার মুক্তির, তাকে এই বক্তব্য দেওয়ার জন্য পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু জামিনের আগে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ করেছে এবং সেখানে তারা দাবি জানিয়েছে, আলটিমেটাম দিয়েছে রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিতে হবে 1 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যা যা ঘটেছে। আমরা সবাই দেখেছি 1 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত কী ঘটেছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ফল করেছিল, প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এইটাকে আপনার জাস্টিফাইড লাগে?
না, দায়মুক্তি কখনোই জাস্টিফাইড না। যেটা আমরা সবসময় অন্যান্য ক্ষেত্রে যেটা অন্য অন্য দেশগুলোতে যেখানে গণঅভ্যুত্থান এরকম হয়েছে, সেখানে আমরা দেখি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা ব্যাপার থাকে। ট্রুথ, রিকনসিলিয়েশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যেটা ইনিশিয়ালি এই আলাপটা কিছু জায়গায় উঠেছিল। আমি মনে হয় গত বছরের শেষের দিকে সুপ্রিম কোর্টে শামারুখ মির্জা একটা ইভেন্ট আয়োজন করেন। সেখানে আমরা বেশ কয়েকজন গিয়ে কথা বলেছিলাম। কিন্তু সরকারের দিক থেকে এই যে ট্রুথ, রিকনসিলিয়েশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির যে একটা প্রসেস, অনেকগুলো মডেল ধরেই কাজটা করা যেত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা মানে কানেই নেয়নি। তারা, আমি ঠিক জানি না কেন, বাট তারা ওই দিকে কোনো গুরুত্বই দেয়নি। শুধুমাত্র আইসিটিতে কিছু মামলা হয়েছে যেখানে তাদের মূল লক্ষ্য হলো শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করানো, বা হয়েছেও সেটা। কিন্তু এর বাইরে যে বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, কী হয়েছিল। ফর এক্সাম্পল, এইখানে যে এসআই এর কথা বললেন, আমি ঘটনাটা একটু পড়েছি। এই এসআই কিন্তু মানে নিরস্ত্র জনগণের উপর গুলি বর্ষণের সাথে জড়িত ছিল সে। এটা কি সেই এসআই সন্তোষ? এসআই সন্তোষ, হ্যাঁ। এসআই সন্তোষ যে খুব মানে নিরপরাধ একজন পুলিশ অফিসার, তাকে পুড়িয়ে মেরে ফেলেছে এরকম না, কিন্তু এসআই সন্তোষ নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে গুলি বর্ষণের সাথে জড়িত ছিল বলে একটা অভিযোগ আছে। কিন্তু এই যে অভিযোগটা, এটা কিন্তু কেউ কোনো সুষ্ঠু তদন্ত হয় নাই। কোন পরিস্থিতিতে কি হয়েছে। উত্তরায় যে একটা থানা পুড়িয়ে দিল, বা ঢাকার কিছু জায়গায় যেমন পুলিশকে মেরে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রাখলো, এই বিষয়গুলো অনুসন্ধান করাটা তো খুব জরুরি ছিল। কি হয়েছিল তখন? এর মধ্যে যদি দেখা যায় যে কেউ কোনো পুলিশ অফিসার যে একেবারেই নিরস্ত্র ছিল, সে আন্দোলনকারীদের উপরে হামলার সাথে জড়িত ছিল না, এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তাকে যদি কেউ আক্রমণ করে থাকে, তাহলে অবশ্যই তার বিচারও করা উচিত। আমি এত মানে নিটিগ্রিটিজের মধ্যে যাচ্ছি না এক একটা কেস ধরে ধরে। আমার মূল বক্তব্যটা হলো যে এই প্রতিটা ঘটনার একটা অ্যাকাউন্টিং হওয়া দরকার ছিল, যে কোথায় কি হয়েছে। মানে সেটাকে করার কোনো চেষ্টাই হয়নি আপনি বলছেন? কোনো এই সরকারের আমলে কি আপনি দেখেছেন কেউ চেষ্টা করেছে? বলেছে একটাবার? তারা তো মানে এই সরকার মোটামুটি তাইরে নাইরে না করে তো বেশ ১ বছরের উপরে চলে গেল, তারা ইলেকশন তো চলে বলে আসছে। যে তারা অনেক কিছু করেছে। আপনি বলছেন তাইরে না বলে তারা 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 কথাবার্তা অনেক ভালো তারা বলতে পারে। অনেকগুলো কমিশন তৈরি করেছিল অনেক কমিশন সেগুলো তৈরি নিয়ে। করেছেন, হ্যাঁ। এবং এমনকি কিছু তারা একটা একটা হলে, বাংলাদেশে বড় ধরনের সংস্কারের জন্য একটা গণভোট পর্যন্ত নিয়ে গেছে, কিছু তাদের কোনো কিছু না প্রতিষ্ঠান। সেটা তারা করেছেন, এবং তারা তো নিজে কোনো দায়িত্ব নেন না, তো তারা ওই কমিশন করেই কিন্তু তাদের দায়িত্ব শেষ। এবং এরপরে যে আরও মানে কমিশনের বাইরেও যে একটা সরকারের কাজ থাকে, নীতি নির্ধারণী কিছু কাজ থাকে, এটার একটা ওনারা করেন নাই। কি করা উচিত ছিল? এই যেমন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা করা উচিত ছিল। তারা এট বেস্ট যেটা করেছেন, তারা আইসিটিকে অ্যাক্টিভেট করেছেন। এর বাইরে কিন্তু আমরা আর কোনো কিছু দেখি না। আমি আপনার আমি একটা আপনাকে পডকাস্ট দেখছিলাম যে আইসিটি নিয়ে আপনি বলছিলেন যে একসময় যে বিরোধী পক্ষের আইনজীবী ছিল তিনি এখন সরকার পক্ষের আইনজীবী মানে কৌশলী হয়েছেন, এবং সেটা নিয়ে আপনি বলছেন যে মানে আগে যা ছিল তার জাস্ট একটা ভিন্ন রূপ, মানে একই রূপ মানে জাস্ট ভিন্নভাবে এসছে। ফ্লিপিং দ্য কয়েন। আগে ডিফেন্স কাউন্সিল ছিলেন, এখন চিফ প্রসিকিউটর। এবং ওই একই মানে এই মানে এই ওই অর্থে কোনো গুণগত পরিবর্তন আসে না, গুণগত কোনো পরিবর্তন আসেনি। আমরা যেটা দেখেছি যে মানে ওই যে কোর্টের যে আগের মানে, এটা তো নতুন কিছু না। বর্তমান যিনি চিফ প্রসিকিউটর, তাকে জিজ্ঞেস করলেই আপনি দেখবেন যে আন্তর্জাতিক কতগুলো মানবাধিকার সংস্থা থেকে, কতগুলো সরকার থেকে মানে রীতিমতো বিবরণ দিয়ে রিভিউ করে মানে বিস্তারিতভাবে বলা হয়েছে যে আইসিটিটা কেন সমস্যাজনক। তো উনি ওই সময় হয়তো ডিফেন্স কাউন্সিলে যারা ছিলেন তারা এটা মেনে নিয়েছেন, বলেছেনও। কিন্তু হঠাৎ করে যখন পক্ষ চেঞ্জ হয়ে গেল, তখন না, এটা সেই সমস্যা কি এখনো রয়ে গেছে? অবশ্যই রয়ে গেছে। একটা তো সমাধান হয় নাই। এই যে মানে একসময় জামাত ইসলামী বলতো বা যারা অভিযুক্ত বলতো, সালাউদ্দিন কাদের চৌধুরী ক্যাঙ্গারু কোর্ট বলতো আইসিটি ইয়াকে, এখনো যারা বিরোধী পক্ষ অর্থাৎ আওয়ামী লীগের যারা আছেন, তাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, মানুষগুলো তো আর চলে যায়নি, তো তারা কথাবার্তা বলেন, তারা কিন্তু অনেকেই ক্যাঙ্গারু কোর্ট বলে এটাকে অভিহিত করে। আইসিটির ব্যাপারে একটা জিনিস আপনি দেখবেন, আওয়ামী লীগ এবং জামাত সম্পূর্ণ একমত যে এটা একটা ক্যাঙ্গারি কোর্ট। এটা আওয়ামী লীগ এবং জামাতের বক্তব্য, মানে আগে পরে আর কি। আগে জামাত বলতো, এখন আওয়ামী লীগ বলে। কিন্তু আসলে কতটুকু পরিবর্তন হয়েছে এটা তো আমরা দেখছি না। আমার মনে হয় না খুব একটা পরিবর্তন হয়েছে।
যে রিকনসিলিয়েশনের কথাটা আপনি বলছেন, রিকনসিলিয়েশনটা হবে কিভাবে? সেটা কিভাবে হবে তো আমি এখন এখানে বসে তো বলতে পারবো না। মানে কি করা যেত আসলে? আমি আপনার অনেক কিছু কথা আমি ওই যে বললাম না যে সুপ্রিম কোর্টে যে ইভেন্টের কথা বলছি, ওইখানে মানে বিশেষজ্ঞরা ছিলেন, আমরাও গেলাম, কথা বললাম কি হওয়া উচিত কি হওয়া উচিত না। এমনকি আমি ইনফ্যাক্ট পারপেট্রেটর যারা ছিল তাদের কথা বলেছি যে তারা যারা ধরেন মানুষকে গুম করেছে খুন করেছে তারা যদি একটা প্ল্যাটফর্ম পেতে চায় মানে আউটসাইড আপনার দ্য জুডিশিয়ারি, হ্যাঁ, ওরা কোথায় আসবে? হুইসেল ব্লোয়ার অনেকে আমাদের সাথে যেমন কাজ করেছে, ওরা কোথায় যাবে? বা কেউ কোনো কিছু ডিসক্লোজ করতে চায়, ওরা কোথায় যাবে? এই একটাও কিন্তু এই সরকার মানে কানেই তোলেনি। না, রিকনসিলিয়েশনটা হবে কিভাবে? যদি আপনি ধরুন এই যে আমরা যে শায়েস্তাগঞ্জের আলাপটা করছিলাম, সেখানে এই মাহাদি হাসান নামের যে ছেলেটা, একটা ছেলেকে ছাড়িয়ে আনতে গেছে থানায়, থানা পুলিশ তাকে আটক করেছে এই অভিযোগে যে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। এটা একটা অপরাধে পরিণত হয়েছে। এটা কি আওয়ামী লীগের রাজনীতি করতো, হয়তো তৃণমূল পর্যায়ে, এরকম তো নিশ্চয়ই লক্ষ লক্ষ মানুষ ছিল, সবাইকে কি ধরে ধরে আটকে ফেললে বা আওয়ামী লীগ করার অভিযোগ ইয়ে করলে কি রিকনসিলিয়েশন হওয়ার সুযোগ থাকে? না, সুযোগ থাকে না। এবং আমরা তো নেত্র নিউজের এডিটোরিয়ালস যদি দেখেন, আমরা মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে ইলেকশনে আসতে না দেওয়া, এই প্রতিটা সিদ্ধান্তের বিরোধী ছিলাম। এগুলো কোনোটা একটাও গণতান্ত্রিক না, হ্যাঁ। এবং সংগঠন হিসাবে এইভাবে একটা পার্লামেন্টারি পার্টিকে নিষিদ্ধ করা অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসুস্থ একটা ধারার জন্ম দেয় রাজনীতিতে। আমি যে এই কথাটা বললাম না আপনাকে, এইটা বলার পরেই দেখবেন যে বিভিন্ন লোকজন বলবে তাহলে নাৎসি পার্টিকে কেন নিষিদ্ধ করা হলো, হ্যাঁ? হ্যাঁ, সেটা তো বলে আর হ্যাঁ কি। বলে। নাৎসি পার্টির সংবিধানে কী ছিল আর আওয়ামী লীগের সংবিধানে কী ছিল এটা একটু পড়ে দেখতে হবে। নাৎসি পার্টির সংবিধান মানে সংগঠন হিসাবে একটা লিগ্যাল এন্টিটি হিসাবে সে একটা ক্রিমিনাল সংগঠন ছিল। আপনি যদি আওয়ামী লীগের সংবিধান দেখেন বা আওয়ামী লীগের ম্যানিফেস্টো দেখেন, ওইখানে সব ভালো ভালো কথা, গণতন্ত্রের কথা। তো মানে যারা পরিচালনা করেছেন তাদের 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 ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল রেসপন্সিবিলিটি, এটা অর্গানাইজেশনের রেসপন্সিবিলিটি হয় না। মানে খুবই বেসিক আমি ওই যে বিভিন্ন টকশো রিল টিল আসে আমি দেখি, হ্যাঁ, যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরোধিতা করা হয় বা সমালোচনা করা হয়, এই কিছু লোক যারা আসলে আদতে কিছু জানে না, হ্যাঁ, এই যে নাৎসি পার্টির নিষিদ্ধ হওয়ার যে হিস্ট্রিটা বা রিজনিংটা কী ছিল এটা জানে না, তারপর নাৎসি পার্টি কেন নিষিদ্ধ করা হলো? নাৎসি পার্টি নিষিদ্ধ করার ওই স্পেসিফিক একটা কনটেক্সট ছিল যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল না। আমরা শুরু থেকেই এটার বিরোধিতা করেছি এবং এটা সমালোচনা করেছি। এবং আজকে আমরা বাংলাদেশে আপনি মানে কলমের এক খোঁজায় আপনি কয়েক লক্ষ লোককে আপনি পোটেনশিয়ালি বলে দিচ্ছেন যে এরা সন্ত্রাসী। এটা তো হতে পারে না। এবং তাদের তো অনুসারীর সংখ্যা কম না, না, অবশ্যই কম না। কোটি কোটি হতে পারে। কোটি কোটি হতে পারে, নাও হতে পারে, এটা তো আমরা জানি না। জানার একটা উপায় ছিল যে ইলেকশনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতো, যে এত কিছুর পরে আওয়ামী লীগ কত ভোট পায়। এবং এটা ছিল একটা কৌতূহলের জায়গা থেকে। আর আরেকটা ছিল যে মানে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ এত নির্যাতন নিপীড়ন করেছে, আমি তো মনে করি যে বাংলাদেশের মানুষের হাতে ওই ক্ষমতাটা থাকা উচিত ছিল যে আওয়ামী লীগকে ভোট দিয়ে তারা বলল যে এই পার্টির উপর আমাদের আর আস্থা নেই। কিন্তু এখন আওয়ামী লীগ তো বলতে পারে যে আমরা এখন আওয়ামী লীগ তারা কোনো সুযোগ পায়নি। আওয়ামী লীগ এখন যে দাবি করে যে আজকে যদি আওয়ামী লীগ ইলেকশনে আসতো এবং ফ্রি এবং ফেয়ার হতো, তাহলে তারা সবগুলো আসনে জিতে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে যেত, এরকম কথাও তো আওয়ামী লীগ বলে। আপনি এটাকে তো কাউন্টার করতে পারবেন না। আচ্ছা, আমার এইখানে একটা শোতে কয়দিন আগে শফিক ভাই এসেছিলেন, শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। ওনাকে আমি এই কথাই জিজ্ঞেস করেছিলাম যে এই যে রিকনসিলিয়েশনের কথা, যে আওয়ামী লীগকে কেন বাদ রাখা হচ্ছে, তাহলে সেটা অন্তর্ভুক্তমূলক কিভাবে হবে? তো উনি আমাকে জবাব দিয়েছিলেন যে ওরা কি কখনো ক্ষমা চেয়েছে কৃতকর্মের জন্য? ওরা তো এখনও বলছে তারা ঠিক ছিল। তো ক্ষমা যদি না চায় তাহলে রিকনসিলিয়েশন হবে কিভাবে? আপনি কি একমত সে ব্যাপারে? এটা শফিকুল আলম সাহেব কোথা থেকে এই রিকোয়ারমেন্টটা কোথা থেকে নিয়ে আসছেন, এটা জিজ্ঞেস করা উচিত ছিল ওনাকে। ক্ষমা চাইছে কি চায় নাই ওটা তো উনি হয়তো উদাহরণ হিসেবে বলছে, তারা তো ক্ষমা পর্যন্ত চায়নি, তাহলে কিভাবে? এটা অ্যাডহক। আমি এখন ক্ষমা চাইলো, হ্যাঁ, ক্ষমা চাওয়ার পরে বলল যে না, পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, বা পায়ে ধরে ক্ষমা চাইলে বলবে যে লিখিত ক্ষমা চাইতে হবে। এগুলো তো আসলে খুব মানে কুযুক্তি বলবো আমি। যে আসলে আওয়ামী লীগ ক্ষমা চাইলো কি চাইলো না, এটা তো একটা মানে সাবজেক্টিভ একটা চিন্তা।
আপনি যদি অবজেক্টিভলি দেখেন, শফিকুল আলম সাহেবের বস যিনি ইউনূস সাহেব, উনি কিন্তু প্রথম থেকে এই আওয়ামী লীগের নিষিদ্ধ করা, আওয়ামী লীগের ইলেকশন করতে দেয়, এগুলোর ব্যাপার বলেছেন যে এটা একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হতে হবে, সবগুলো মেজর রাজনৈতিক দলগুলোকে কনসাল্ট করে উনি এটা করবেন। করেছেন উনি কনসাল্ট? উনি তো ওই ইউনূস সাহেব কোথাও বলেছে যে আওয়ামী লীগ ক্ষমা না চাইলে কিন্তু ওরা আসতে পারবে না? এটা শফিকুল আলম সাহেব নিজে বলল, তাই না? ইউনূস সাহেব তো বলেনি। ইউনূস সাহেব যে কথা না, বলছে কিন্তু উনি সেটা তো তো তার মুখপাত্র, তার না, বক্তব্য তো ডক্টর ইউনূসের বক্তব্য এইখানে হিসেবে তো আমরা ধরে নিতে তা পারি। না, ইউনূসের পাবলিশ বক্তব্যের এগেনস্টে যদি মুখপাত্রর বক্তব্য চলে আসে, তাহলে তো আমাদের যার মুখপাত্র তার কথা শুনতে হবে। মুখ যখন বলতেছে তখন তো পাত্রের কথা শুনে লাভ নেই, তাই না? ঠিক, এটাও সো ঠিক। সো উনি ইউনূস সাহেব প্রথম থেকে ইনফ্যাক্ট আমাকেও বলেছেন এটা, এবং বিভিন্ন জায়গায় উনি বলেছেন, পাবলিকলি বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা, ইলেকশন করতে দেয়া না করার দেয়া, এগুলো মেজর পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেগুলোর সাথে বসে তারা ঠিক করবেন। আমরা কি দেখলাম? ওই একটা মব হলো এক রাতে, 2 রাতে, তারপরে সেখান থেকে হঠাৎ করে একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করে বলা হলো যে নিষিদ্ধ হয়ে গেছে। এরপরে বলা হলো যে এরা ইলেকশন করতে পারবে না। কাকে কনসাল্ট করা হয়েছে? কাউকে তো করা হয়নি। এবং ওইখানে তো ওই কে মাপ চাইছে না ক্ষমা চাইছে না কি করছে, এইগুলো আমার ধারণা শফিক ভাই তো খুবই আমি তো মানে আগেও মনে হয় একটা ইন্টারভিউতে বলছি যে শফিক ভাই একটা অসাধারণ একটা স্পিন মাস্টার। হ্যাঁ, তো উনি হ্যাঁ, আমি আসলে শুনেছি। হ্যাঁ, তো উনি ওনার জায়গা থেকে উনি হয়তো ওই যে প্রশ্নটা, সরাসরি প্রশ্নটা তাকে কোনোভাবে ডিল করতে হয়েছে। কিন্তু আপনি যদি মানে একটু মানে ডিপে গিয়ে চিন্তা করে দেখেন, তাহলে এই যে একটা রিকোয়ারমেন্ট উনি দিল যে ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া বা ইয়ে করে দেওয়া, বার করে দেওয়া, এটা ঠিক আছে, এটা কোত্থেকে আসতেছে? এই রিকোয়ারমেন্টটা কে ঠিক করছে? শফিক ভাই নিজে ঠিক করছে? ওনার বস বলে দিছে? এই উপদেষ্টা মণ্ডলীতে এটা নিয়ে আলোচনা হয়েছে? মেজর পার্টিগুলা কি বলছে? আমরা তো জানি না। তো আমার কাছে ওই জবাবটা আমি বলব গ্রহণযোগ্য না। তাসনিম ভাই, আলোচনা খুব গম্ভীর দিকে যাচ্ছে। আমি ভাবছিলাম বিষয়ে ডিসকাস করব, কিন্তু ডিসকাশনটা কেমন জানি মনে হচ্ছে আমরা খুব সিরিয়াস হ্যাঁ, আচ্ছা আমরা আলাপ একটু করছি। মজা করি কথা বলি। একটু, হ্যাঁ। না, আমি ভাবছিলাম যে আপনার সঙ্গে একটা ব্যাপার নিয়ে আলাপ করব, যে আমি বাংলাদেশে গত অনেক মাস ধরে অনেক মানুষকে জর্জ অরওয়েল থেকে কোট করতে দেখি। আচ্ছা, এনিম্যাল ফার্মের কথা অনেকে বলে। হ্যাঁ, আমি আমি আজকেও আবার পড়ছিলাম। আমি এই বইটা আমার খুব পছন্দ। আমার 2টা বই পছন্দ, একটা হচ্ছে এনিম্যাল ফার্ম, একটা হচ্ছে 1984। আপনি অনেক রিলেট করতে পারবেন মনে হয় এগুলা। আমি একটা লাইন পড়ছিলাম যে হোয়াট এভার গোজ আপন 2 legs ইজ অ্যান এনিমি, হোয়াট এভার গোজ আপন 4 legs অর হ্যাজ উইংস ইজ আ ফ্রেন্ড। মানে এনিম্যাল ফার্মের একটা কোড, যে যাদের 2টা পা আছে তারা সবাই আমাদের শত্রু, যাদের 4টা পা আছে অথবা 2টা পাখা আছে তারা আমাদের মিত্র। মানে আপনি, মানে আমি একটু কোট করলাম, কিন্তু আপনি এনিম্যাল ফার্মের সাথে আপনি পৃথিবীর পরিস্থিতি অথবা বাংলাদেশের পরিস্থিতি, মানে আপনি কি কোথাও কোনো মিল খুঁজে পান? অবশ্যই জর্জ অরওয়েলের যে অ্যানিম্যাল ফার্মটা একটা অথরিটেরিয়ান ডিক্টেটরশিপকে মক করে লেখা, এবং ওইটার একটা ভিত্তি ছিল একটা অথরিটেরিয়ান একটা টেন্ডেন্সি, যেটা সোভিয়েত ইউনিয়নে যেটা ছিল। একটা মানুষের মুক্তির নামে একটা বিপ্লব হয়েছে, কিন্তু এই বিপ্লবের পরে যে ধরনের এই যে প্রোপাগান্ডা শুরু হলো, হ্যাঁ, সেখান থেকে একে বন্ধু, একে শত্রু, একে দোসর, একে দালাল বানায় বিপ্লবের অনেক লোকজনকে তো মানে সোভিয়েত ইউনিয়নের গভর্নমেন্টগুলো খুনও করছে। হ্যাঁ, সো অরওয়েলের বইটা মূলত ওইটার একটা ক্রিটিক। হ্যাঁ, এবং হ্যাঁ পাই, বাংলাদেশের সাথে মিল পাই। বিপ্লবের নামে এখন এক একজনকে দোসর বানানো হচ্ছে, বিপ্লবের নামে এক একজনকে এখন হিরো বানানো হচ্ছে। হ্যাঁ, আমার আমার ভাগ্য ভালো না খারাপ আমি বলতে পারবো না, বাট হ্যাঁ এই অভ্যুত্থানে আমার একটা ভূমিকা ছিল সাংবাদিক হিসাবে। তো সেই জন্য এখন আমাকে ডাইরেক্টলি হয়তো দোসর টোসর এখনও বলতে পারে নাই আর কি, বা পারবেও না, বিশ্বাসযোগ্য হবে না। বাট এটা চলছে, সব জায়গাতেই চলছে। এমন কি হওয়ার কথা ছিল যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, সবাই যে প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এসেছিল, গুণগত পরিবর্তনটা আসলে কি এসেছে? গুণগত অনেক পরিবর্তন আসছে। প্রথমত ওই একটা প্রতিশ্রুতি, কি আমরা তো সবাই চাইছি যে শেখ হাসিনা শাহীর পতন হোক, এবং এটার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হয়ে আসছে। হ্যাঁ, সবার লক্ষ্যটা একটাই ছিল, কিন্তু সবার যে ওই পরের দিন থেকে কি হবে ওই ব্যাপারে সবার ধারণা এক ছিল না। এক একটা গ্রুপ, এক একটা মানুষের এক এক চিন্তা ছিল।
তো সেখানে এখন আমরা অনেক ডাইভার্জেন্স দেখতেছি এক একটা গ্রুপ। ইসলামী যারা একদল আছে বলবে যে এটা একটা ইসলামী বিপ্লব হয়ে গেছে, আর তারপরে আবার আরেক দল আছে ধরেন মানে তারা মানে কোনো একটা মানে বিপ্লব ফরাসি বিপ্লব করে ফেলতেছে, এটাও তো কথা আসছে, তাই না? একজন একজন আবার ওই দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা হয়েছে অনেক, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, নতুন তারপরে স্বাধীনতা। ফরাসি বিপ্লব, কে জানি নেপোলিয়ন বোনাপার্টও হয়ে যাচ্ছিল বাংলাদেশের মাঝখানে, কয়েক মাস আগের ঘটনা বলতেছে, এখনও আর খবর পাইনি। তো ওইগুলো একটা 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 তো ইয়ে ছিল। গুণগত পরিবর্তন যেটা হয়েছে যে আমরা একটা দিক থেকে আমি দেখি যে আমরা আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা, এটা আমরা মোটামুটি এখন ফেরত পাইছি। এখন মন খুলে সবাই কথা বলতে পারে। আনফর্চুনেটলি এটার আবার একটা ডাউন সাইড হলো, এখন মন খুলে সবাই গালাগালি করতে পারে। মন খুলে কথা না বললে আগে কি হতো? মন খুলে ফোন কথা আসতো? সেটা আমি জানি না, আমার কাছে ফোন আসতো না, কারণ আমি আপনি বিদেশে থাকতেন, কিন্তু আপনারা ভালো বলতে পারেন। আপনার সাইট বাংলাদেশে ব্লক করে Block রাখা ছিল, হয়েছিল, হ্যাঁ, ভিপিএন block বা ছিল। ওইসব কিছু দিয়ে আপনাকে যেতে হতো। আমরা আপনার সেই বিখ্যাত ঘড়িওয়ালা রিপোর্ট বা অন্যান্য রিপোর্ট অনেক কষ্ট করে একটা আমাদের দিক থেকে আমরা যদি বলি, আমরা যেমন আই থিঙ্ক নেত্র নিউজের বেশ কয়েকটা রিপোর্টের মধ্যে একটার কথা বলতে পারি, আমরা পার্বত্য চট্টগ্রামের একেবারে গহীনে গিয়ে একটা মানবাধিকার পরিস্থিতি ছিল বোম বোম সম্প্রদায়ের নাগরিকদের ব্যাপারে, তাদের ব্যাপারে আমরা রিপোর্ট করেছি। সেটা আগে হলে করা যেত না? আগে হলে করা যেত। আপনি কি করতে পারতেন, কি মনে হয়? মানে বাধাটা কই ছিল ওখানে? বাধাটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছিল, সরকারের নিয়ন্ত্রণ ছিল, হুমকি ছিল, ধমকি ছিল, যেগুলো এখন একেবারেই নাই তা বলবো না, বাট এখন খুবই সীমিত আকারে কিন্তু আছে। আপনি নিউ নরমালের কথা বলেছেন, এখন আপনাকে যদি অন্য কেউ এসে আপনাকে আঘাত করে আপনার লেখা পছন্দ না হলে, না, সেটা তারা করতেই পারে, সেক্ষেত্রে তাহলে সরকারের ফ্রিডম অফ এক্সপ্রেশনটাকে একটু অন্যভাবে একটু বাধাগ্রস্ত হয় না? ফ্রিডম অফ এক্সপ্রেশন রক্ষা করার মূল দায়িত্বটা হলো গিয়ে সরকারের। আমি যদি আমার এখানে একটু মানে টেকনিক্যালি বলি, আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন আমি যখন প্র্যাকটিস করতেছি, সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু ওই এক্সপ্রেশন ফ্রিডমটা প্র্যাকটিস করার কারণে আপনি যদি আমার ফ্রিডম ফ্রম টর্চার, ফ্রিডম ফ্রম অ্যাটাক, ফিজিক্যাল ইন্টিগ্রিটি, এগুলো বাধাগ্রস্ত করতে আসেন, তখন সরকার গিয়ে আপনাকে ধরতে হবে। সরকার এই কাজটা করে নাই। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু ধরেন সরকারের কি এই জায়গাগুলো কি ব্যর্থতা আছে না, যখন আপনার বড় বড় প্রতিষ্ঠান হামলার শিকার হলো? অবশ্যই আপনার সকল্ড মব বা প্রেশার গ্রুপ অনেক সময় বলা হতো তাদেরকে। অবশ্যই আছে। এক সময় যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছেন, কিন্তু একটা ব্যাপকভাবে প্রচলিত ছিল একটা কথা, শেখ হাসিনা হচ্ছে লেসার এভিল, শেখ হাসিনার বদলে আর কে, মানে এরকম এরকম কথা হয়েছে, তাহলে আর কে, শেখ হাসিনার বদলে কে, এরকম কথা বলা হতো। তা শেখ হাসিনার পরিবর্তের লোকটাকে কি আমরা পেয়েছি? না, শেখ হাসিনা দেখেন, আমাদের দেশে একটা সমস্যা হলো আমরা সব কিছু খুব পার্সোনালাইজ করে ফেলি, আমরা কখনো সিস্টেমকে দেখি না। আমার কিন্তু মানে এই যে ধরেন বর্তমানেও যেটা আপনি দেখবেন যে শেখ হাসিনাকে গালি দিচ্ছে বা শেখ মুজিবকে গালি দিচ্ছে, শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলতেছে, বাট আলটিমেটলি শেখ হাসিনা একটা ফেস, যে একটা অত্যন্ত কদর্য একটা রিপ্রেসিভ একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। ওই সিস্টেমটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলতেছি না। তো না, আমরা ওইটা পাবো না। মানে শেখ হাসিনাকে আরেকবার হতে পারে হয়তো, মানে আমরা যদি একেবারে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যে নতুন যে আসবে তাকে যদি মানে উপাসনা করতে শুরু করি, শেখ হাসিনাকে যেভাবে করা হয়েছে, হয়তো আরেকটা শেখ হাসিনা আসবে বাংলাদেশে। শেখ হাসিনার পরিবর্তে আমি সবসময় বলি হাসিনা শাহী, হাসিনার হ্যাঁ, আমি রেজিম। খেয়াল করেছি, আপনি এটা বলেন। আমি কিন্তু শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। শেখ হাসিনা এখানে একজন ব্যক্তি চলে গেলে হাসিনা শাহীর মানে শেখ হাসিনার তো এমনি বয়সও হয়েছে, উনি যদি মানে আর কাজ করতে না পারতো তাহলে হয়তো অন্য কাউকে ধরে এনে বসাইতো। হ্যাঁ, তো সিস্টেমটা তো থেকে যেত। আমি ওই সিস্টেমটা কি চেঞ্জ হয়েছে? আমি আবার প্রশ্নটা করি, আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম গুণগত পরিবর্তন হয়েছে। সিস্টেমটা চেঞ্জ হওয়ার এই মুহূর্তে সিস্টেমটা চেঞ্জ হওয়ার কথা না। আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি, একটা রূপান্তরের মধ্যে আছি। আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন বলে এটাকে, আমরা একটা ট্রানজিশনাল ফেজে আছি। সিস্টেমটা আসলে চেঞ্জ হয়েছে কিনা সেটা আমি হয়তো আপনাকে এই ফেব্রুয়ারিতে তো ইলেকশন, হয়তো পরের ফেব্রুয়ারিতে আমি আপনাকে ভালো একটা উত্তর দিতে পারবো যে না, এখন সিস্টেমটা হয়তো চেঞ্জ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা
কি বলবো, আমরা এখনো ভাসমান, আমরা একটা নৌকার মধ্যে আছি, ওইটা এখনো কোনো তীরে লাগে নাই আর কি। উঠলে আমরা বুঝবো যে আমরা কোথায় উঠছি। এখন যারা ধর্মীয় হুম, রাজনীতি করেন হুম, বাংলাদেশে অনেকগুলো, বিশেষ করে হুম, জামাত ইসলাম এবং অন্যান্য হুম, বেশ কয়েকটা রাজনৈতিক দল, হুম, তারাই বলেন যে তারা গত 15-16 বছর রাজনীতি করতে পারেননি, মাথা তুলে দাঁড়াতে পারেননি, হুম। আহ, নামাজ পড়তে দেওয়া হতো না, এরকম কথাও অনেককে বলতে শুনি। না, রিপ্রেস করা হয়েছে সেটা কিছু জায়গায় তো হয়েছে। যেমন নামাজ পড়তে দেওয়া হয় না, এটা এরকম আমি বক্তব্য আমি একেবারে শুনেছি, হাস্যকর একটা দাবি, বিশেষ এটা করে আমি শুনছি। ইউনিভার্সিটির হলগুলোতে একবার। না, এবং ওইটা তার পুশব্যাকও হয়। যখন কেউ বলে যে আমি অমুক ইউনিভার্সিটির অমুক হলে নামাজ পড়তে পারি না, তখন মানুষ হাসাহাসি করে যে না, আপনার মনে আছে বুঝতে কোনো এক হ্যাঁ, রোজায়, গত হ্যাঁ, বছর রোজায় মনে হয় যে হ্যাঁ, টিএসসিতে তারাবির নামাজ হ্যাঁ। জামাত করে পড়া বা না, কার জন্য এইটা হলো, তখন দেখেন তারা এটা ইসলামিস্টরা দেখানোর চেষ্টা এইটা করছিল। এইটা একটা মানে ওদের একটা পলিটিক্স, যে নিজেকে ভিকটিম হিসাবে দেখানো, যে আমরা নামাজ পড়তে পারি নাই, আমরা এই করতে পারিনি। কিন্তু আবার আরেকটা আছে, যে এটা জানি, এটা এখনও চলতেছে, এখনও হয়তো একটু কম, যে বিশেষ করে হিজাব বা নিকাব যারা পরেন, যে নারীরা, এদেরকে সবসময় এক ধরনের মানে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখনো এটা যেতে হয়। এখন কয়েকটা জায়গায় এখনও যেতে হচ্ছে। এখন তো হ্যাঁ, বরঞ্চ ভিন্ন পোশাকের কারণে অনেকে নানা সেটাও আবার সমস্যার হচ্ছে, সামনে পড়ছে। এটা যেমন এখন আপনার আরও মনে আছে বাড়ছে। বাসের হ্যাঁ, মধ্যে একটা মেয়ে খুব চিৎকার করছিল, তার উপরে হ্যাঁ, ওইটা আবার মানে কয়েকটা হ্যাঁ, জায়গায় হ্যাঁ, এরকম ঘটনা হ্যাঁ। ঘটেছে। না, এখন এটা আরও বাড়ছে। কারণ আমি আপনাকে আরেকটা জিনিস যেটা বলি, যে বাংলাদেশে তো কোনো মানে আসলে যে সরকারটা আছে, এটা অত্যন্ত দুর্বল একটা সরকার। দুর্বল কেন? অত্যন্ত। কারণ এটা তো ইলেক্টেড না। এটা তো একটা আনইলেক্টেড গভর্নমেন্ট, এবং একটা আনইলেক্টেড গভর্নমেন্ট টিকে থাকে কিভাবে? একটা আনইলেক্টেড গভর্নমেন্ট টিকে থাকার ২ টা জায়গা আছে, ২ টা রাস্তা আছে, ২ টা অপশন আছে। একটা আনইলেক্টেড গভর্নমেন্ট, হাসিনা যেরকম এক্কেবারে মেরে কেটে সবাইকে মেরে ফেলো, ধরে ফেলো, গুম করে ফেলো, একে ফোন করে ভয় দেখাও, একে ব্ল্যাকমেইল করো, এইভাবে খুব রিপ্রেসিভ কোয়ার্শনের দিকে যেতে পারে, যেটা হাসিনা করছিল, টিকতে পারে নাই। আর আরেকটা হলো গিয়ে যে সবার সাথে একটু মানে মিলে ঝুলে কনসাল্ট করে চলা, যেটা সরকারটা প্রথম দিক দিয়ে করছিল। প্রথমের মানে ইউনূস সাহেবের একেবারে প্রথম দিককার কথা যদি চিন্তা করেন, আপনি দেখেন যে সবাই কিন্তু সরকারটাকে সমর্থন করতেছিল, এবং গণসমর্থন অনেক অনেক বেশি ছিল। এবং এখন তো অনেকে বলে যে সব সরকারের সাথে মিলে ঝিলে চলছিল, কিন্তু অনেকে তো বলে যে একটা বা দুইটা বা তিনটা রাজনৈতিক দল, হুম, যারা এখন প্রধান রাজনৈতিক দল, হুম। তারা এই বিভিন্ন পকেট নিয়ন্ত্রণ করছে, আসলে সরকার নিয়ন্ত্রণে কিছু হ্যাঁ, নাই এবং তেমন। সেটাই সেটাই মানে ধীরে ধীরে সেটাই হচ্ছে, এবং সরকারের দক্ষিণপন্থী গ্রুপ যেগুলো, পাওয়ার হাউস যেগুলো বা পাওয়ার ইন্টারেস্ট গ্রুপ যেগুলো, এদের প্রভাব অনেক অনেক বেশি। সরকার এই কারণে আসলে এই যে যে প্রবলেমগুলো আপনি বলতেছেন, এগুলো বেশিরভাগই আমি যদি মানে একেবারে গোড়ায় যাই, দেখবো যে এটা একটা দক্ষিণপন্থীদের একটা রাজনীতির একটা ফিচার। হ্যাঁ, তো সেখানে গিয়ে সরকার অন্যান্য যে গ্রুপগুলো আছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কনসালটেশন মেনটেন করতে ব্যর্থ হয়েছে। আমি আরেকটু ভেঙে যদি বলি, ধরেন আর্মির সাথে সরকারের কিন্তু সম্পর্ক খারাপ হয়েছে। বিএনপি প্রধান বিরোধী দল ছিল, এখন তো হয়তো ইনকামিং গভর্নমেন্টে চলে যাবে, বাট এখনও তো তারা বিরোধী দলেই আছে। তাদের সাথে যেমন সরকারের মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় নাই অনেক অনেক জায়গায়। এবং জামাতের, জামাত এবং এনসিপি আর একটা দল। এনসিপি তো বলতে গেলে মানে সরকারের একটা এক্সটেনশন হিসেবেই আসছিল, এখন হয়তো অতটা না। এবং জামাতে জামাতে এই সরকারে জামাতের প্রভাব অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এবং আমি আগেও একটা জায়গায় বলেছি যে জামাত আসলে এই সরকারটা যদি আরও কয়েক বছর ক্ষমতায় থাকতো, তাহলে জামাত হয়তো খুশিই হতো। কিন্তু এই যে যে সেকেন্ড অপশন যেটা বললাম, খুশি কেন হতো? তারা সরকার চালাচ্ছে এজন্য। হ্যাঁ, সরকার চালাচ্ছে বলাটা তো আসলে খুব মানে এক্সট্রিম হয়ে যায়। বাট সরকারে এটা ভার্চুয়ালি একটা জামাত সরকারই এখন। ওরা অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারে অনেক কিছু, যেটা তারা আসলে এই যে পাওয়ারটা, এটা জামাত ছাড়তে চায় না। আর ওই যে আমি বললাম না, সেকেন্ড অপশন যেটা, সেকেন্ড অপশন হলো গিয়ে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, অনির্বাচিত সরকার, সে সবার সাথে কনসাল্ট করে সবাইকে আস্থায় নিয়ে যদি চালাতো, তাহলে দেশটা হয়তো আরেকটু ভালো চলতো, বা অনেকটাই ভালো চলতো। এটা করতে সরকার গুরুতরভাবে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এই যে বললেন ভার্চুয়ালি এটা একটা জামাত সরকার, এখন সামনে একটা নির্বাচন আসছে 12 তারিখে। সেইখানে এই যে এই বিষয়গুলো, এই যে রাজনৈতিক দলগুলোর প্রভাব, বা আপনি আবারও কোট করি আপনাকে, ভার্চুয়ালি একটা জামাত সরকার, সেইখানে নির্বাচনটা খুব নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে মানে কতটা হবে আসলে?
আমি মনে করি যে দেখেন, এক সরকার যতই একটা নির্দিষ্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হোক না কেন, সাংগঠনিক প্রেজেন্স একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হলো ভোটাররা কি চায়। যদি ভোটারদের চাওয়ার প্রতিফলন কি বাংলাদেশে হয় আদৌ? না, কিছু কিছু অতীতের কয়েকটা ইলেকশনে তো হয়েছে, মানে তত্ত্বাবধায়ক সরকারগুলোর আন্ডারে যে ইলেকশনগুলো মোটামুটি 2008, 91, 96। 91-96 ফ্রি অ্যান্ড ফেয়ার তো বলা হয়, যদিও মানে সমালোচনা তো অবশ্যই আছে। যদি শুধুমাত্র প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে ইলেকশন করে মানে একটা সরকার ক্ষমতায় চলে আসতে পারতো, তাহলে তো 24-এ নাটকের নির্বাচন করতে হইতো না, তাই না? বা 18-তে বিএনপির যে ক্যান্ডিডেট এদেরকে ছলে বলে কৌশলে এই মামলা সেই মামলা, ক্রেডিট কার্ডের বিল, এগুলা দিয়ে প্রথমে মনোনয়ন না দেওয়া, তারপরে এদেরকে রাস্তায় পুলিশ দিয়ে ছাত্রলীগ যুবলীগ দিয়ে পিটানো, তারপরে ইলেকশনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা, এগুলো তো করতে হইতো না। সো এন্ড অফ দ্য ডে সরকার যতই একটা নির্দিষ্ট গ্রুপের দ্বারা নিয়ন্ত্রিত হোক না কেন বা প্রভাবিত হোক না কেন, এন্ড অফ দ্য ডে মানুষই ভোট দিতে যাবে এবং মানুষ যাকে ভোট দিবে সরকারে তারাই আসবে। মানুষ কাকে ভোট দেবে, বিএনপি কে না জামাতকে? এনসিপির কি হবে? এনসিপির জন্য আমার আসলে খারাপ লাগে। এনসিপির জন্য আমার খারাপ লাগে যে তাদেরকে জামাত যে আসনগুলো ছাড়তেছে শুনতেছি আমি, এখনও তো মনে হয় কনফার্ম হয় নাই পুরোটা, ওইখানে যে জামাতের অবস্থা ভালো তাও না। হ্যাঁ, আসলে ওদেরকে ঠিক কী কারণে জামাতের সাথে যেতে হলো যুক্তিটা আমি এখনও বুঝিনি। দেখেন, বাংলাদেশের লং টার্ম যদি আমি পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা চিন্তা করি, আমরা মোটামুটি সবাই ধারণা করছি যে বিএনপি উইল ফর্ম দ্য গভর্নমেন্ট। এটা এখন এটা একটা সাধারণ ধারণা তৈরি হয়েছে। সাধারণ ধারণা। এটা এখন 151টা আসন নিয়ে হোক আর 250টা নিয়ে হোক, হোয়াটএভার, মানে হবে আর কি, এটা সবাই ধরেন। তাহলে প্রশ্ন চলে আসে যে বিএনপির আমলে বা বিএনপির 1 টার্ম 2 টার্ম 3 টার্ম হোয়াটএভার টার্ম দেয়ার মূল বিরোধী দলটা কে হবে? জামাত নাকি এনসিপি, নাকি জামাত এনসিপি জোট? আমি তো মনে করি যে এনসিপির সবচেয়ে বড় প্রমিস ছিল যে তারা প্রথম 2 টার্মের মধ্যে তারা যদি একটা মধ্যপন্থী দল, যেটা তারা বলছে, আমার কথা না, মধ্যপন্থী দল না, হিসেবে আসলে কি যদি- মধ্যপন্থী তারা? না, অবশ্যই না। এখন তো দেখতেছি যে তারা একটা চরম ডানপন্থী একটা দল। হ্যাঁ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমি আগে থেকে এনসিপির একটা সমালোচনা করতাম আমি, বা করার সময় আমি অনেক সময় ওয়ান্ডার করতাম যে যখনই এনসিপি একটা ক্রেডিবল ফোর্স হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, তখনই এনসিপি কোনো একটা উল্টাপাল্টা কাজ করে, যেটার সাথে সাথে তারা আবার ডাউন হয়ে যায়। সো দেখেন, বিএনপির সাথে কিন্তু এনসিপির কখনোই প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এনসিপির আওয়ামী লীগের সাথেও এখনকার যে এনসিপি তো গণ অভ্যুত্থানের অনেক পরে আসছে, হ্যাঁ, বাই দ্য টাইম আওয়ামী লীগ সিন আউট, রাইট? এনসিপির সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল জামাতে ইসলামের, এবং সেটা হলো যে আজকে থেকে 10 বছরের মাথায় জামাতে ইসলামী কি বাংলাদেশের প্রধান বিরোধী দল হবে ভিজাভি বিএনপি, নাকি এনসিপি বাংলাদেশের প্রধান বিরোধী দল হবে? এনসিপির যে ব্যর্থতা, ব্যর্থতার অলরেডি আপনার। আমি মনে করি এনসিপি একেবারেই ব্যর্থ। এটা সামনে ইলেকশনে আরও ভালোভাবে বোঝা যাবে। কয়টা সিট পাবে? 30টার মধ্যে, উইল সি। এনসিপির ব্যর্থতা, এটা জামাতে ইসলামের সবচেয়ে বড় সাফল্য এই মুহূর্তে। মানে এটা মেটিকুলাসলি এনসিপিকে ব্যর্থ করা হয়েছে, এরকম কিছু? মানে এটা তো মেটিকুলাস এগুলো তো ইউনুস সাহেব বলে, আমাকে বলে কেমন শোনায়। না, মেটিকুলাস শব্দটা আমি আজকে আরো এক জায়গায় পেয়েছি। ভেনেজুয়েলার ইস্যু নিয়ে আমি একটা লেখা পড়ছিলাম হ্যাঁ, যে মাদুরোকে ধরে আনার ব্যাপারটা খুবই মেটিকুলাসলি প্ল্যান ছিল। মানে শব্দটা দেখে আমি একটু চমকে উঠেছি যে শব্দটা বারবার শুনছি আজকাল। না, এটা আমি মনে করি, মানে আমার কাছে এটা এনসিপির মধ্যে লোকজন যারা ছিল, আমার কাছে সবসময় মনে হয়েছে যে নীতি নির্ধারণী পর্যায়ের লোকজন যারা, তারা আসলে কখনোই এনসিপিকে এইরকম একটা ক্রেডিবল পলিটিক্যাল পার্টি হিসেবে দাঁড় করাতে চায় নাই। ওরা জাস্ট কী বলে, জামাতের গলার অলংকার। হ্যাঁ, অলংকার যখন ময়লা হয়ে যাবে তখন ওই ময়লা আপনি খুলে আর একটা নতুন নতুন গয়না পরবেন আর কি। বিএনপি নিয়ে যদি আলাপ করি, যে একটা হোপ তৈরি হয়েছে তারেক রহমানকে নিয়ে,
সম্ভবত তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, মানে এই হোপটা কি জাস্টিফাইড? জাস্টিফাইড তো অবশ্যই। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা, এবং তার যে কথাবার্তা অনেক দিন ধরে, এটা অভ্যুত্থানের আগে থেকেই অনেক অনেক বেশি রিফাইন্ড, অনেক বেশি লিবারাল। আমার কাছে মনে হয় যে উনি এক ধরনের মানে ইউনিফাইড একটা ফিগার হিসাবে বাংলাদেশে এখন উদীয়মান। হ্যাঁ, উনি যে বাংলাদেশে আসলো এবং এসে যে বক্তব্যটা দিল, ওইখানেও কিন্তু হি ওয়াজ ভেরি রেস্ট্রেইনড, মানে যে খুব মানে উল্টাপাল্টা টাইপের কথাবার্তা একটাও বলে নেই। এবং ওনার মায়ের মৃত্যু তো আমরা দেখলাম যে খালেদা জিয়ার দারুণভাবে হ্যান্ডেল করেছেন সব কিছু। খুবই দারুণভাবে হ্যান্ডেল করেছেন। তো সব কিছু মিলিয়ে আমি যেটা দেখি যে মানে একেবারে উগ্র ইসলামপন্থী বা জামাত সমর্থক না, এমন মানুষরা কিন্তু ওই তারেক রহমানের মধ্যে একটা আশার আলো দেখতেছে যে না, এই এই একটা ফিগার এ বাংলাদেশকে প্রথমত একটু শান্তি দিতে পারবে, একটু নিরাপত্তা দিতে পারবে। আপনি খেয়াল করে দেখেন যে তারেক রহমানের পিআর টিমটা কিন্তু খুবই এফিশিয়েন্ট আমার কাছে যেটা মনে হয়। আমার মনে পড়ে তার নিজের একটা কার্টুন উনি শেয়ার করেছিলেন। না, এবং একটা জিনিস দেখেন, উনি বাংলা মানে এসে যে ওই যে কোথায় জানি ঢাকা শহরের বড় কোথায় একটা একটা জনসভা করে 300 ফিট, হুম হুম। সেখানে উনি কিন্তু বলতেছে কি শান্তি শান্তি শান্তি, নিরাপত্তা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কিন্তু ওইটাই চাচ্ছে, শান্তি যে শান্তি শান্তি নিরাপত্তা চাই। শান্তি এবং নিরাপত্তা ওইটাই চাচ্ছে বাংলাদেশের মানুষ, এবং ওই জায়গায় হি স্পিকিং টু দোজ কনসার্নস। তো এই দিক থেকে আমার মনে হয় যে তার মানে হোমওয়ার্কটা তার খুব ভালো হয়েছে। হ্যাঁ, আর বিপরীতে যারা আছে তাদের আসলে মেসেজিং কি, এটা আমার কাছে এখনো না ক্লিয়ার। না, ওনার ওই কথাটাও তো মানুষকে, আমি জানি না ওনার আসলে কি প্ল্যান আছে, কিন্তু ওনার আই হ্যাভ এ প্ল্যান, এটার মধ্যে কিন্তু খুব একটা বোল্ডনেস ছিল। এটা খুবই, যেমন এটা কিন্তু উনি যে মার্টিন লুথার কিংকে ইয়ে করে বলছেন, কথাটা বলছেন, এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা মানুষকে একটা আশ্বস্ত করা যে আই হ্যাভ এ প্ল্যান। যখন কেউ খুব কনফিডেন্টলি এই কথাটা বলে, তখন আমরা কিন্তু তাকে বিশ্বাস করতে চাই। প্রথম কথা যে ভাই, আমার আমার অর্থনীতির অবস্থা খারাপ, আমার ব্যবসার অবস্থা খারাপ, আমার রাস্তাঘাটের অবস্থা খারাপ, আমার কি বলে, আমার নিরাপত্তা পরিস্থিতি অতটা ভালো না, সব আমরা দেখতেছি, রাইট? এর মধ্যে যদি একজন বলে যে আমার পরিকল্পনা আছে, কনফিডেন্টলি বলে যে আমার পরিকল্পনা আছে, এবং তাকে দেখে বোঝা যায় যে না, মানুষটা সিরিয়াস, তাহলে সবাই একটু স্বস্তি পায়, সবাই একটু আশ্বস্ত হতে চায় যে না, ঠিক আছে, হয়তো এই মানুষটা কিছু একটা করতে পারবে। নির্বাচনটা হবে ঠিকঠাক? অবশ্যই হবে, আমি তো কোনো মানে এটা কি মানে আপনার আশা নাকি না, আপনার আমি এখন পর্যন্ত confidence? নির্বাচন হবে না এরকম কোনো কিছু দেখিনি। মানে নির্বাচন না হওয়ার তো আমি কোনো রাস্তা দেখি না। না, অনেকেই বলছিলেন যে এই সরকারটা আরো দীর্ঘদিন থাকবে। আমি আপনাকে একটা জিনিস বলি, মানে আমি মনে হয় মানে গণঅভ্যুত্থানের পরপরই 2-3 মাস 4 মাসের মাথায় আমি ইলেকশন বলতেছিলাম, এবং যে যত দ্রুত সম্ভব একটা ইলেকশন দিকে যেতে হবে। তখন প্রচুর মানুষ আমাকে খুব নোংরা ভাষায় গালাগালি করছে। হ্যাঁ, মনে আছে আপনারা যে 5 বছর করে বিভিন্ন জায়গায় হ্যাঁ, গিয়ে হ্যাঁ, আসছে, আরো 5 বছর থাকেন, 5 বছর। ইভেন এখন একটা ওই ঈদের নামাজে যে কে জানি বলছে 5 বছর 5 বছর। এখন ওই মানুষগুলোই কিন্তু আবার বলতেছে যে না, আমাকে অনেকে মানে পার্সোনালি মেসেজ দিয়ে বলছে যে ভাই সরি, ওই সময় আপনাকে গালি দিছিলাম, কিন্তু এখন বুঝতেছি আপনি ঠিক ছিলেন। তারপরে আবার মানে বিএনপির কথা, যে ইলেকশন চাই। যারা আগে ইলেকশন কেন দ্রুত দরকার ছিল এটা বোঝে নাই, তারাই এখন অনুধাবন করতেছে যে ইলেকশন আসলে দ্রুতই দরকার ছিল, এবং এই মুহূর্তে ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাওয়াটা প্যারামাউন্ট ইম্পর্টেন্স। গত 16 মাস বিএনপির বিরুদ্ধে কিন্তু মেলা অভিযোগ, চাঁদাবাজি বা বিভিন্ন যে সন্ত্রাসী কর্ম অনেক জায়গায়, মানে যেটা হয় আর কি, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তাদের সাংগঠনিকভাবে নানা রকম, কিন্তু বিএনপি সরকারই ছিল না, কিন্তু মানে স্থানীয়ভাবে অনেক জায়গায় খবরাখবর যা এসছে তারা মনে হচ্ছিল যেন তারা সরকারে। তো এই এই ব্যাপারগুলো কি বিএনপিকে ইলেকশনে ভোগাবে কিনা, নাকি মোমেন্টাম তারেক রহমান চলে আসার পর যে মোমেন্টামটা তৈরি হয়েছে, বা খালেদা জিয়ার মৃত্যু খুবই দুঃখজনক একটা ঘটনা, কিন্তু তার জানা যায় যে পরিমাণে মানুষ এসছে, সেটাও আমার মনে হয় যে আরেকটা মোমেন্টাম ছিল বিএনপির জন্য, মানে এখান থেকে এসে এগিয়ে যাবে।
না, এইগুলো ধরেন কিছু পোলিংয়েও যদি আমরা দেখি, ইনোভেশনের একটা পোল ছিল সম্ভবত, সেখানে বিএনপি চাঁদাবাজি করে এইটা একটা বড় পার্সেন্টেজের লোকজন মনে করে। তাদেরকে যদি আবার ঘুরায় প্রশ্ন করা হয় যে আপনি নিজে এটার ভিকটিম কিনা, সে বলতে পারে না। সো এটা আসলে কতটুকু পারভেসিভ, কতটুকু এটা মানুষকে আসলে খবর ভোগাচ্ছে। অনেক এসেছে, খবরের কাগজে খবর না, এটা এসেছে এখন দখলের না, ঘটনা এটা তো ঘটেছে। এখন আরেকটা জিনিস হলো গিয়ে যে বিএনপির বিরুদ্ধে যে কোনো অভিযোগ, এটা আপনি দেখবেন যে বিএনপি কমপক্ষে খোদ 7,000 নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ হ্যাঁ দিয়েছে এক্স্যাক্টলি এইসব বাবদ। এক্স্যাক্টলি তার মানে ঘটনা ঘটেছে। ঘটনা অবশ্যই ঘটেছে। ঘটনা, কিন্তু মানুষ কতটুকু আসলে এফেক্টেড হয়েছে এটার তো কোনো হিসাব আমাদের কাছে নাই, এটা এবং জানারও কোনো উপায় নেই, রাইট? সো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বিএনপির পক্ষে। আমি ভাবছিলাম না, আপনি একটু ভিন্ন ধর্মী কিছু বলবেন। না, আমি বিএনপির পক্ষে না অবশ্যই, তবে আমি এখানে এসেসটা করার চেষ্টা করতেছি যে মানুষ আসলে কতটুকু এফেক্টেড হতে পারে। বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, এই যে সমস্যাগুলো কিন্তু একেবারে কি বলে রুট লেভেলের সমস্যা। আমি আপনাকে এগেইন বিএনপি বা জামাত কারোরই পক্ষে, জামাতের বিরুদ্ধে, বাট এনিওয়ে নট বিএনপির পক্ষে। হ্যাঁ, হ্যাঁ, জামাতের বিরুদ্ধে কেন এটা একটু পরে বলবেন এই অ্যান্সার দেওয়ার পরে। আই নিউ ইউড পিক আপ অন দ্যাট। দেখেন, বাংলাদেশে চাঁদাবাজির সমস্যাটা শুধুমাত্র চাঁদাবাজির সমস্যা না। বাংলাদেশে আমি বিশেষ করে এইবার আমি 6টা ডিভিশন ঘুরছি। আপনি মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার আপনি যাবেন, আপনি কোনো সরকার খুঁজে পাবেন না। লিটারেলি সরকারের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশের, মানে বেশিরভাগ জায়গায়। তো সেই জায়গাগুলায় এই আপনার সিকিউরিটি, হ্যাঁ, একটা হাটের শৃঙ্খলা রক্ষা করা, হ্যান করা, ত্যান করা, এগুলোর জন্য একদল চাঁদাবাজের সব সরকারের আমলে উদ্ভব হয়। আগের আমলে ছিল এই আওয়ামী লীগ, আর যখন অভ্যুত্থানের পরে এই মানে ইয়েরা পালায় গেল, আওয়ামী লীগাররা তার পালায় মানে গেল। শৃঙ্খলা রক্ষার জন্য চাঁদাবাজি ভালো। শৃঙ্খলা রক্ষার জন্য চাঁদাবাজি ভালো না, আইডিয়াল না, বাট এইটা হলো একটা স্টপ গেপ সলিউশন বাংলাদেশের সমাজ বাইর করছে। কারণ সরকার নাই তো আপনার, যেখানে সরকার নাই সেখানে মানুষ তো দেন ইট সার্ভিস। ইটস সার্ভিস। ইটস এ ভেরি ভেরি নেগেটিভ ফিচার অফ আওয়ার সোসাইটি, বাট এটা এইভাবেই চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হলো আপনি দেখেন দুর্নীতির কথা যেটা আসে, হ্যাঁ, দুর্নীতির জিনিস আপনি ধরেন ফর এক্সাম্পল, বাংলাদেশের মানুষ মুখে তারা বলে যে তারা দুর্নীতিকে খুব অপছন্দ করে, হ্যাঁ, বা দুর্নীতি বিরোধী বিভিন্ন ধরনের প্রচারণা আমরা দেখি। হ্যাঁ, এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা স্কুলে 100টা সিট আছে, ক্লাস 5-এ ফর এক্সাম্পল, সেখানে অ্যাপ্লিক্যান্ট হলো গিয়ে 5,000 বাচ্চা, রাইট? তখন এই 5,000 বাচ্চার মা বাবা, প্যারেন্টস, গার্ডিয়ানস যারা আছে, তারাও কিন্তু খোঁজে, হ্যাঁ, যে কাকে একটা ফোন করে একটু রিকোয়েস্ট করা যায় যে আমার বাচ্চাটাকে একটা প্লেস দেন। কারণ আমাদের দেশের জনসংখ্যা বিশাল, আমাদের রিসোর্সেস হলো সীমিত। আবার সবার বাচ্চাকে ভালো স্কুলেই পড়াতে এবং হবে। সবার তার বাচ্চাকে ভালো স্কুলে সেরা পড়াতে হবে। স্কুলে তো সে পড়াতে হবে। তখন যদি কেউ একজন বলে যে আচ্ছা ঠিক আছে, আমার 5,000 টাকা দেন, আমি দেখতেছি, পিপল ডু পার্টিসিপেট ইন করাপশন লাইক দ্যাট। এটা আপনি বলেন মানে কে এই আমি আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমি দুর্নীতিতে কোনোভাবে পার্টিসিপেট করতে চাই না বলে আমি এখন পর্যন্ত আমার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট করতে পারিনি। আরে এই গত সপ্তাহে আমার চাচাতো ভাই আমাকে ফোন দিয়েছিল যে তার পাসপোর্ট করতে গেছে। তার সম্ভবত ন্যাশনাল আইডি কার্ডে কোনো একটা নামের একটা বানানের গড়মিলের কারণে তার পাসপোর্টটা আটকে গেছে। সে আমাকে ফোন দিয়েছে, তুমি তো সাংবাদিক, তুমি বললে হবে, তুমি একটু বলে দাও না। আমার না এটা না, হয়ে আমি যায় ওইটাই কিনা। এটাও একটা ধারণা আছে যে সাংবাদিকরা বললে হয়ে যায়। না না, আমি নিজে কিন্তু আমি সরকারের মোটামুটি পাওয়ারফুল মানুষজনদেরকে চিনি। আমি জানি যে আমি একটা ফোন করলে এটা কাজ হবে, বাট আমার কাছে মনে হয় যে ওইটা একটা করাপ্ট প্র্যাকটিস, আমি করব না। বিকজ আমি তো মানে আমি একটা মানে নেত্র নিউজের এডিটর ইন চিফ,
আমি কোনো সরকারি কর্মকর্তাকে ফোন করে ওই অনুরোধটা করব না যে ভাই আমার পাসপোর্টটা একটু করে দেন। তার মানে আপনার কি পাসপোর্ট নেই? আমার সুইডিশ পাসপোর্ট, আমার বাংলাদেশি ও, পাসপোর্ট না। তাহলে তো আর আপনার অসুবিধা নেই স্যার, আপনার বাংলাদেশি এনআইডি পাসপোর্ট কিছুই দরকার না, বাংলাদেশি এনআইডি তো আমার দরকার, আমি তো এইখানে থাকতেছি, তাই না? মানে আপনার বিদেশি পাসপোর্ট হোল্ডাররা কি বাংলাদেশি এনআইডি পায়? আমার এটা আমি দ্বৈত নাগরিক। আচ্ছা আমার আই হ্যাভ এ রাইট টু বাংলাদেশি পাসপোর্ট এবং এনআইডি। এবং আপনি এনআইডি পাচ্ছেন না? এনআইডি চেষ্টা করেন নাই? মানে আমি চেষ্টা করি নাই যে রেগুলার রাস্তায় গিয়ে আই ডোন্ট নো এখানে অ্যাপ্লাই করেন নাই? টাকা টুকা দিতে হয়। না, অ্যাপ্লাই মানে আপনি রেগুলার রাস্তায় কি অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, অ্যাপ্লাই করছে কিন্তু এখনো আপনার মানে হয়নি এখনো? মানে এখনো হয় নাই। মানে এইটা আমি একটু নোট হিসাবে নিলাম যে আচ্ছা, তাসনিম খলিল একজন ফেমাস সাংবাদিক, রেগুলার পথে এনআইডি চেষ্টা করছে, হয়নি। নিশ্চয়ই কর্তৃপক্ষ এটা দেখবে এবং আপনার খোঁজ খবর নিয়ে আপনার এনআইডিটা দেওয়ার ব্যবস্থা করবে আশা রাখি। তাসনিম ভাই, ওই প্রশ্নটা, আপনি জামাতকে কেন পছন্দ করেন না? জামাতকে পছন্দ করি না বিকজ আমি লিবারাল ডেমোক্রেটিক, সোশ্যাল ডেমোক্রেটিক রাজনীতির একজন প্রোপোনেন্ট। আমি মনে করি সেটাই হওয়া উচিত, ওইটাই আমার প্রেফার্ড পলিটিক্স। জামাত হলো গিয়ে একটা ধর্মবাদী ডানপন্থী একটা রাজনৈতিক দল, এই কারণে আমি পছন্দ করি না। কিন্তু একজন সাংবাদিক হিসাবে আপনার নিরপেক্ষতার প্রতিশ্রুতি আছে না? সেই জায়গাটায় আপনার প্রতিশ্রুতি কি মার খায় না একটু, যে আপনি একটা দলের প্রতি অপছন্দ জানাচ্ছেন? তার মানে যখন আপনি তাদেরকে নিয়ে সংবাদ করবেন, এই দলটি জানবে যে এই পত্রিকার সম্পাদক আমাদের পছন্দ করে না, তবে ভালো কিছু তারা আশাও করে। ওইটা জামাতের কেউ একজন এসে বলুক যে তাসনিম খলিল কোনোদিন একটা রিপোর্ট করছে যেটাতে সে ফেয়ার ছিল না। আমার 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 পত্রিকাতে আমি আপনাকে বলতে পারি যে জামাতের ধরেন আজকে যে যিনি আজকে ঢাকা মিরপুরের একটা আসন থেকে কন্টেস্ট করতেছেন, মীর আহমেদ বিন কাসেম। মীর আহমেদ বিন কাসেম ওয়াজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স ইন ওয়ান অফ আওয়ার ডকুমেন্টারি আয়নাঘর। আবদুল্লাহ হিল আমান আজমি, গোলাম আজম সাহেবের ছেলে, আয়নাঘরে ছিলেন। সেখানে আমরা কোনো মানে আনফেয়ার ট্রিটমেন্ট দিয়েছি ওদেরকে? বা ইনফ্যাক্ট ডাকসুতে যখন শিবির জিতলো তখন আমাদের যে রিপোর্টটা ছিল, সেখানে তো আমরা যে রিপোর্টটা করেছি সেখানে মূলত ভোটাররা বলতেছিল যে কেন তারা শিবিরকে ভোট দিল। ব্যক্তিগতভাবে আমার কাছে জিনিসটা হয়তো মনে হয়েছে যে আহা হা কি হয়ে গেল। হ্যাঁ, সেইখানে আমি তো গালাগালি করলাম, আপনি তো একবারও চ্যালেঞ্জ করলেন না। আমি চ্যালেঞ্জ করতে এই জায়গায় আসছি। পরের প্রশ্নটাই আমার ছিল যে আপনি বলছেন যে আপনি একদম হাসিনা শাহী, এই শব্দটা নিয়ে আমার মানে একটু কেমন যেন লাগে। আমি যখন আমি সাংবাদিক, যখন আমি একজন ব্যক্তি, ঠিক আছে, সেটা আলাদা না। কিন্তু আপনি আমাকে একটা রিপোর্ট দেখান, নেত্র নিউজের তো 2019 থেকে আমরা হাসিনার বিরুদ্ধে যাই এরকম অনেক রিপোর্ট করছি, আর একটা রিপোর্ট দেখান যেখানে আপনি বলতে পারবেন চ্যালেঞ্জ মি, ইউ আর অলসো এ ভেরি সিজন জার্নালিস্ট, চ্যালেঞ্জ মি অন, না চ্যালেঞ্জ মি অন ওয়ান সিঙ্গল সেন্টেন্স যে তাসনিম ভাই এইটা নেত্র নিউজে পাবলিশ হয়েছে যেখানে আপনারা হাসিনার প্রতি আনফেয়ার ছিলেন। আমি আপনাকে এটাও বলতে পারি, শেখ হাসিনার শাসনামলে হাসিনা ফ্যামিলিকে নিয়ে রিপোর্ট হয়েছে এবং সেখানে শেখ হাসিনা ফ্যামিলি তার আপন বোন আইনজীবীর মাধ্যমে কমেন্ট দিছেন। একটা মাত্র উদাহরণ নেত্র নিউজ। কারণ আমরা ওই লেভেলে চেষ্টা করি ফেয়ার থাকার, আমাদের সাবজেক্ট অফ রিপোর্টিং যেই হোক না কেন, প্রতিটা জায়গায় আমরা রাইট অফ রিপ্লাই দিই। প্রতিটা জায়গায় যেখানে রাইট অফ রিপ্লাই অ্যাপ্লাই করে না তারা, ওইখানেও আমরা দেখার চেষ্টা করি যে এই মানুষটা কী আছে। হাসিনার পতনের পর থেকে আমরা যে সমস্ত রিপোর্ট করছি সেখানেও আমরা কিন্তু হাসিনা, আওয়ামী লীগ এদের প্রতি ফেয়ার থাকার চেষ্টা করি। এবং কোনো জায়গায় এখন পর্যন্ত আমার মনে হয় না কি বলতে পারবে যে আপনারা আনফেয়ার ছিলেন। আমার পার্সোনাল অ্যাজ এ পার্সন কথা বলার সময় আমি আমার অপছন্দ বা পছন্দ আমি এটা প্রকাশ করতে পারি। আপনি যদি আমাকে বলতে চান যে না এখানে আপনার অপছন্দ আপনার সাংবাদিকতাকে এফেক্ট করতেছে, ইম্প্যাক্ট করতেছে, প্রভাবিত করতেছে, আমাকে দেখাতে হবে, একেবারে কনক্রিট এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। আই এম নট ডিসকাউন্টিং যে ওইখানে দেয়ার ইজ এ ফিয়ার। না, কিন্তু আপনি যখন এডিটোরিয়াল ডিসিশনটা নেন যে আমি এই রিপোর্টটা করব, এই রিপোর্টটা করব না, এটা তো সম্পাদকের স্বাধীনতা। হ্যাঁ, আমি নিশ্চয়ই আমি 100টা রিপোর্ট কাভার করব না, বা কিন্তু এর মধ্যে যখন আমি কোনো একটা পিক করি তখনই তো আমার এক ধরনের বায়াস ওখান থেকেই বেরিয়ে আসে যে আমি এটা। আমাদের এডিটোরিয়াল পজিশনটা এবং আমাদের অর্গানাইজেশনাল এডিটোরিয়াল পলিসিটা একটু ডিফারেন্ট। কারণ আপনি যখন ওবায়দুল কাদেরের ঘড়ি নিয়ে রিপোর্ট করছেন, এখানে তো এই ধরনের বিলাসিতা করা আরও মানুষ আছে। মানে আপনি কি পিওরলি পাবলিক ইন্টারেস্ট চিন্তা করেই করছেন নাকি আর কোনো বায়াস? পিওরলি পাবলিক ইন্টারেস্ট, হি ইজ এ পাবলিক সার্ভেন্ট।
হি ইজ এ পাওয়ারফুল পলিটিশিয়ান। সে যদি এখন আওয়ামী লীগের হতো, বিএনপির হতো করতো। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং অ্যানেকডোট বলি। আমি ওই স্টোরি করার পর থেকে আমি মানে একেবারে ওই যে শকুনের চোখ বলে ওইভাবে প্রত্যেকটা পলিটিক্যাল ফিগারের ঘড়ি আমি খেয়াল করি, ঠিক আছে? তো একবার আমি ভাবলাম যে তারেক রহমানের একটা ঘড়ি দেখে আমার মনে হলো যে ইট মাইট বি একটা এক্সপেন্সিভ ঘড়ি। হ্যাঁ, তো আমি ভালো করে এটা দেখলাম যে না, এটা খুবই কম কম টাকা, খুবই সস্তা ঘড়ি। খুবই কত সস্তা। দাম ছিল ওটার? এক্স্যাক্টলি মনে টেল মি অ্যাবাউট দ্যাট ঘড়ি। তার না, এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমার ওই সময় এটা আমি একেবারে একটা মানে আমার নিজের ইন্টারনাল জিনিসটা আমি আপনাকে বলি। আমার খুব প্রথমে যখন দেখে দামি মনে হয়েছে, আই ওয়াজ লাইক পাইছি তোমারে, ঠিক আছে? কিন্তু পরে দেখলাম যে মানে যে না আসলে তো এইটা আবার আমি যখন মানে আমার ফাইন্ডিংসটা যখন ফেসবুকে লিখছি, ওইটা আবার এই বিএনপির লোকজনের খুব পছন্দ হয়েছে যে তাদের চেয়ারপারসন বা অ্যাক্টিং চেয়ারপারসন খুব সস্তা ঘড়ি পরে হ্যান ত্যান। কিন্তু হ্যাঁ, যদি দামি পাইতাম তাইলে কিন্তু আমি ওই রিপোর্টটা করতাম। তখন সে বিরোধী দলে ছিল বা আমাদের না অপেক্ষা তবুও করতে তো হবে হ্যাঁ, যখন তিনি এখন দেখা প্রধানমন্ত্রী যাবে। হবেন কি ঘড়ি পরেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, বা ঘড়ি আদৌ পরেন কিনা। হ্যাঁ, শেখ হাসিনার প্রতি কি আপনার ব্যক্তিগত ক্ষোভ ছিল কোনো, নাকি একটা সামষ্টিক সারা দেশের মানুষের রাগের প্রতিফলন ছিল আপনার উপর? শেখ হাসিনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। আমাকে অনেক আদর করতেন। আমাকে একবার তো ইনফ্যাক্ট চাটা খাওয়াইছে, চানাচুরও খাওয়াইছে, বিরোধী দলীয় নেত্রী যখন ছিল তখন। আমার ওনার বিরুদ্ধে কোনো ধরনের ব্যক্তিগত কোনো ক্ষোভ আমার কখনোই ছিল না, বলবো এখনও নাই। বাট আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটা মনস্টার ছিল। আমি যদি আপনি হয়তো আমার ব্যাকগ্রাউন্ড কিছুটা জানেন, 1/11-এর সময় আই ওয়াজ দ্য ফার্স্ট জার্নালিস্ট ইন্টারন্যাশনালি। 2007 2007 আমি একেবারে প্রথম থেকে আমি ওই রেজিমটার বিরোধী ছিলাম, এবং এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে গেছিলো তখন। তো তাদের আমার প্রতি একটা সফট কর্নার সবসময় ছিল। সো ইনফ্যাক্ট আমি একটা উদাহরণ দিই আপনাকে। শেখ হাসিনা যেদিন গ্রেফতার হন সেদিন সজীব ওয়াজেদ জয়ের সাথে আমার একটা প্রায় আধা ঘন্টার একটা ইন্টারভিউ, রাইট আফটার হার অ্যারেস্ট একটা ইন্টারভিউ ছিল। এটা খুঁজলে এখনও ইউটিউবে পাওয়া যাবে। তো ওই সিমিলার ধরনের ইন্টারভিউ ব্যবহার করে অনেকে অনেক সম্পত্তি করছে শুনি, বাট আমি আসলে ওই রাস্তায় যাইনি। সো হ্যাঁ, আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, বাট একজন সাংবাদিক হিসাবে এবং একজন বিবেকবান মানুষ হিসাবে আমার পক্ষে ওই সম্পর্কটা আসলে মেনটেন করা সম্ভব হয়নি। মানে আপনি যে আলাপটা তুললেন, মানে আমি এই আলাপটা তুলতে চাইনি, এটা একটা ট্রমাটিক ইভেন্ট, আমি চাই না কারো ট্রমা ইন্ডিউস হোক। তারপরে আপনি কি 2007 সালের ওই ঘটনাটা নিয়ে কিছু বলতে চান? না, বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেকবার বলছি আর বলতে না চাই না। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতে চাই না, এবং আমি জানি যে এই ধরনের আলাপ হ্যান্ডেল আমি করতে পারবো কিনা, যে Right. আপনাকে আসলে Right. আমি কোনোভাবে আঘাত করে ফেলবো কিনা সেটা না, আমি জানি না, that's যে okay. কারণে আমি জিজ্ঞেস করলাম আপনাকে। তাসনিম ভাই, একদম শেষে একটা ব্যক্তিগত প্রশ্ন করব, যে আমি আপনার অনেক লেখায় পড়েছি, আমি আপনার বিভিন্ন বক্তব্য শুনেছি যে মানে সাংবাদিক হিসেবে মানে সবাইকে একটা সন্দেহের চোখে আপনি দেখেন আর কি। মানে এটা দেখতে হয়, আমাকেও দেখতে হয়, প্রত্যেককে সন্দেহ করা এটাই হচ্ছে যে স্বভাব সুলভ সাংবাদিকের কাজ। আপনি যদি আজকের তাসনিম খলিল না হতেন, মানে এখনকার যে তাসনিম, আপনি কি ওই তাসনিম খলিলকে, মানে এই যে তাসনিম খলিল, সেই তাসনিম খলিলকে অন্য তাসনিম খলিল কি সন্দেহ করতে বা অবিশ্বাস করতে? অবশ্যই করা উচিত, অবিশ্বাস মানে করা কোন উচিত। কোন জায়গায় অবিশ্বাস করতে পারতো? সেটা তো আমি বলতে পারবো না কোন কোন জায়গায় অবিশ্বাস করতে পারতো, বাট হ্যাঁ, অবিশ্বাস তো করতাম। আমি এখনো অবিশ্বাস ঠিক না, শব্দটা হলো স্কেপটিসিজম, রাইট? মানে স্কেপটিক বাংলাটা বলতে পারতেছি না। ইউ হ্যাভ টু বি স্কেপটিক অ্যাবাউট এভরিওয়ান। এট দ্য সেম টাইম স্কেপটিসিজম আর সিনিসিজমের মধ্যে পার্থক্য আছে। আমি আপনার ব্যাপারে স্কেপটিসিজম রাখতে পারি যে মানুষটা বলতেছে করতেছে কি না, সবসময় একটা মানে আমি পরকের মধ্যে রাখবো আপনাকে। কিন্তু সিনিসিজম হয়ে যাবে যে ও আচ্ছা এই তো মানে নিশ্চয়ই কারো না কারো দালাল, নিশ্চয়ই কারো টাকা খায়, হোয়াটএভার কোনো একটা ইয়ে আছে, ওই দিকে আমি যাইতে চাই না। আমি মানে স্কেপটিক হিসাবে থাকতে চাই, সিনিক হইতে চাই না। ভুল করছেন কখনো? কিসে? মানে লাইফের সবচেয়ে বড় ভুল কোনটা আপনার? অনেকগুলো ভুল আছে ভাই। সাংবাদিক হওয়াকে ভুল ছিল?
না, সাংবাদিক হওয়াটা আমার মনে হয় যে সবচেয়ে ভালো ডিসিশন ছিল। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। স্যার ঠিক আছে, আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা সম্পর্কে বলেন যে আপনি এই ভুলটা করা ঠিক হয় নাই বা এটা একটা আসলে একটা প্ল্যান্ডার ছিল। ওইটা না বলি, ওইটা অনেক ব্যক্তিগত একটা জিনিস, আমি ওইখানে যেতে যাচ্ছি না। ওকে, আপনি এখন আপনি মিক্স অ্যান্ড ম্যাচ, আপনি বিদেশে থাকেন এবং দেশে থাকেন, আপনি একটা বিদেশি পাসপোর্ট হোল্ডার, আপনার প্ল্যান কি? ফিরে যাবেন ইলেকশনের পরে নাকি এভাবেই চলতে থাকবে? মানে আপনি কি খুশি না আমি দেশে থাকি যে? আপনি আমাকে ফেরত পাঠিয়ে আমি দিচ্ছেন। আপনার সাথে দেখা হয়, কথা হয়, এটা ভালো। না, আমি আগামী কয়েক বছর আমি অন অ্যান্ড অফ থাকবো দেশে। এরপরে তো আসলে হয় কি, বিদেশে একবার আপনি সেটেল করে গেলে আসলে মানে একেবারে পুরোপুরি ফিরে আসাটা খুবই ডিফিকাল্ট, খুবই খুবই ডিফিকাল্ট। আর আমি এমনিতেই একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি, এক জায়গায় খুব বেশি দিন থাকিও না। সো এইটা এখনো পরিকল্পনাধীন আর কি, কী করবো এখনো জানি না। দাড়িটা কি ফ্যাশন চেঞ্জ? দাড়ি ছিল না আপনার সাথে লাস্ট, আমি যতদূর মনে করতে পারি। না, আচ্ছা, আমি একটা জিনিস, আমার যেহেতু টাক, রাইট? আমারও। না, শোনেন, আপনার একটা জিনিস কি, আপনি না খুব স্মার্টলি এটাকে ঢেকে রাখছেন। আমি কোয়াইট ইমপ্রেসড উইথ এটা, আমি যেটা পারি না। মানে খুব সাবধানে এলোমেলো করে হ্যাঁ, রাখছেন, খুবই খুবই কেয়ারফুলি কেয়ারলেস, কেয়ারফুলি কেয়ারলেস, খুবই এটা জুস হয়েছে। তো আমি একটা জিনিস আবিষ্কার করছি যে মানে আমাদের চোখ একটা হিউম্যান ফেসে কোনো না কোনো জায়গায় চুল দেখতে চায়। সো যখন মাথায় কারো চুল থাকে না, ওইটাকে ব্যালেন্স আউট করার জন্য দাড়ি একটা মানে ইউজফুল একটা জিনিস। সো দিস ইজ সামথিং, আমি একই কারণে, বাট আমার দাড়িও আপনার মতন। না, দিস ইজ সামথিং আই হ্যাভ অ্যাডপ্টেড। আর আরেকটা আমার এক্স গার্লফ্রেন্ড একজন, ওনার একটা ভূমিকা আছে। আর শি সর্ট অফ কনভিন্স মি যে না, তুমি এখন দাড়ি রাখো। সো শি ইজ এক্স, আপনার দাড়ি রাখার আর দরকার কি তাহলে? ওয়েল, আই মিন দেয়ার আর প্রেজেন্ট লাইক অর Okay. ফিউচার্স, ইউ নেভার নো। প্রেজেন্টও পছন্দ করে। আই এম নট গোইং টু কমেন্ট। ওকে তাসনিম ভাই, শেষ করি, চলেন শেষ করি। কথা বলছিলাম তাসনিম খলিলের সঙ্গে। আমরা আজ কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি, আমরা শুধু আলাপ করেছি, কারণ আমাদের এই অনুষ্ঠানের নাম কথা চলুক। তো কথা চলুক আজ এ পর্যন্তই, ধন্যবাদ।